স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম। রাজশাহীর সমাবেশে প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। সকাল থেকে রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মেলেনি সমাবেশ স্থলের অনুমতিও। সব বাধা উপেক্ষা করে দলীয় কর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। বিএনপির সমাবেশকে ঘিরে রাজশাহীতেও কঠোর অবস্থানে প্রশাসন। সমাবেশের অনুমতি এখনো মেলেনি, বন্ধ করে দেয়া হয়েছে বাস চলাচল। সমাবেশ বানচাল করতে প্রশাসন ও সরকারি দল নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। বাস ট্রাক সব বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি নেতা কর্মীদের গত 3 দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি, গ্রেপ্তার সব মিলে মাইকিং করতে দেওয়া হয় না, শহরে কোনো পোস্টার করতে দেওয়া হয় না, কোনো ব্যানার লাগানো হয়নি। তবে সমাবেশ করার দাবিতে অনড় বিএনপি। সব বাধা উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের সমাবেশ স্থলে আসার আহ্বান জানিয়েছেন নেতারা। এই জনসভাকে সরকার প্রকম্পিত হয়ে গেছে, ভীত সন্তুষ্ট হয়ে গেছে। কালকে যদি পারমিশন নাও দেয়, আমরা আমাদের নিজস্ব স্থানে জনসভা কালকে হবে ইনশাআল্লাহ। এই সমাবেশের যে স্থান আমরা পাবো সেখানে আপনারা আসবেন, অথবা আমাদেরকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে সমাবেশ আপনারা যোগ দেবেন। কালকের সমাবেশ ঘিরে সোমবার সকাল থেকেই রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা অজুহাতে পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। সমাবেশকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে গন্ডগোল বা এই যানবাহনের ক্ষতি টতি এ ধরনের একটা আশঙ্কা আছে। হয়তো আমাদের গাড়ি ঘোড়া চললে হয়তো তারা এইভাবে আগুন টাগুন দিতে পারে, আমার শ্রমিককে হত্যা করতে পারে। তো আমাদের শ্রমিকের নিরাপত্তার জন্য আজকে আমাদের এই গাড়ি ঘোড়া বন্ধ। কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন নগরীতে বিএনপির হয়ে মেয়র নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা উপস্থিত থাকবেন এই সমাবেশে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনার কাছে জানতে চাইব যে কাল যেহেতু বিভাগীয় সমাবেশ, সেক্ষেত্রে আসলে নানা ধরনের অভিযোগ করছে বিএনপি নেতারা। সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আফরিন। আজকে সকালেই কিন্তু দুপুরেই বিএনপি সংবাদ সম্মেলন করে যে অভিযোগটি করেছে যে ইতিমধ্যেই এই সমাবেশকে ঘিরে প্রশাসনের যে কঠোর অবস্থান সেটি তারা নিন্দা জানিয়েছেন। এখন পর্যন্ত তারা কোথায় সমাবেশ করবেন সেই ভেন্যু এখনও তারা অনুমতি পাননি। এছাড়া সকাল থেকে যে বাস চলাচল বন্ধ হয়ে গেছে এ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারাও এখানে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। তারা যেটি বলেছেন যে সরকারের যে সিদ্ধান্ত এবং স্থানীয় প্রশাসনের যে সিদ্ধান্ত এটিকে তারা দ্রুত যেন তারা বদল করেন এবং বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেন সেটি তারা দাবি করেছেন। এবং রাজশাহী নগরী জুড়ে কিন্তু এখন পর্যন্ত বিএনপির যে প্রচারণা সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। বিএনপির নেতা মিজানুর রহমান মিনু যে অভিযোগটি করেছেন যে মাইকিং পর্যন্ত শহরে করতে দেওয়া হয়নি এবং কোথাও সমাবেশকে ঘিরে পোস্টারও লাগাতে দেয়নি। এছাড়া সকাল থেকে যে বাস চলাচল বন্ধ, আমরা নিয়ে একটু কথা বলতে চাই। রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটু আমাদের সঙ্গে আছেন। টিটু ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, হঠাৎ করে আপনারা কেন আজকে বাস বন্ধ করে দিলেন? আসলে এই সমাবেশকে কেন্দ্র করে গতকালকে ঢাকাতে বেশ বিশৃঙ্খলা দেখা গেছে এবং ভাঙচুর গণ্ডগোল দেখা গেছে, যার কারণে দেশের আমাদের রাজশাহীতে একটা বিভাগীয় সমাবেশের আমরা শুনতে পেয়েছি। যার কারণে আমাদের যে বিভিন্ন জেলার সঙ্গে গাড়ি চলাচল করে, অন্যান্য জেলার যে সমস্ত গাড়ি তারাও আতঙ্কিত হয়ে অনেকেই আসেনি, আবার কিছু কিছু গাড়ি এসেছে। আমাদের গাড়িগুলোও মালিক শ্রমিকদের ভিতরে একটা জানমালের ক্ষতির আশঙ্কায় তারাও একটা ভীত সন্ত্রস্ত। আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি ছাড়া অন্য দল তো সমাবেশ করে, তখন তো আপনাদের গাড়ি বন্ধ হয় না, বিএনপি সমাবেশ ডাকলে কেন আপনারা গাড়ি বন্ধ করে দেন? সেই ধরনের না, যেহেতু গতকালকের একটা ঘটনা ঘটেছে ঢাকাতে, যার কারণে এই আতঙ্কটা ঢাকা থেকে আমাদের দেশব্যাপী এটা একটা বিরাজমান। সেই আশঙ্কার কারণে, জানমালের ক্ষতির আশঙ্কার কারণেই আস্তে আস্তে গাড়ি চলাচল সীমিত হয়ে গেছে। এখনও পর্যন্ত খুব সীমিত আকারে চলছে, প্রায় বন্ধের দিকেই। ধন্যবাদ আপনাকে। আপনি আমরা কথা বলছিলাম পরিবহন মালিক সমিতি যিনি সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, তিনি যেটি বলছিলেন যে তারা আশঙ্কা করছেন যে এই সমাবেশকে ঘিরে হামলা ভাঙচুর এরকম ঘটনা ঘটতে পারে, সে কারণে শ্রমিকদের নিরাপত্তা এবং গাড়ির যানবাহনের নিরাপত্তাকে তারা প্রাধান্য দিয়েই গাড়ি চলাচল সীমিত করে দিয়েছেন। বলা যায় যে রাজশাহীর সঙ্গে সারা দেশের যে বাস চলাচল সেটি কিন্তু বন্ধ আছে এবং চাঁপাইনবাবগঞ্জে যে আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে সেখানেও বাস কাউন্টারগুলি যে টিকিট বিক্রি হয় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নওগাঁর সঙ্গেও কিন্তু বাস চলাচল বন্ধ করা হয়। তবে বগুড়া থেকে রংপুর রুটের যে বাস চলাচল সেগুলো কিন্তু স্বাভাবিক আছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আপনি ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে জানাচ্ছিলেন বিএনপি সমাবেশের বর্তমান অবস্থা।
চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে নিজ বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত ৩টার দিকে উপজেলার কেউচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক কেউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছিলেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গতকাল গভীর রাতে নিজ বাড়িতেই সাবেক চেয়ারম্যান আব্দুল হককে কুপিয়ে হত্যা করা হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ঝিনাইদহে হাত পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার বাজার গোপালপুর কলুপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন সদর উপজেলার হলিথানি গ্রামের আব্দুল খায়েরের ছেলে। পুলিশ জানায়, বাজার গোপালপুর বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন ভাড়া বাসায় নিজ কক্ষে হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় ও পুলিশের ধারণা, ওই মাদ্রাসা শিক্ষককে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হাত পা বেঁধে ঘরের কাঠামোর সাথে ঝুলিয়ে হত্যা করেছে। গত 4 বছর ধরে গ্রামের শরীফুল ইসলামের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে তিনি বসবাস করে আসছিলেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠিনি আমার 9টা, তখন আমার মা হচ্ছে দরজা খুলে দেখে যে হাত পা বাঁধা অবস্থায় গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। ওনার ঘরের ভিতরে হাত পা ঝুলান্ত বাঁধা অবস্থায় ঝুলান্ত আছে, এটাই আমরা দেখছি। আমদানি করা 25 কেজি এক বস্তা পেঁয়াজে পাওয়া যাচ্ছে 12 কেজির বেশি পাথর। চট্টগ্রাম বন্দরে বড় বড় পাথর সহ এসব পেঁয়াজ এসেছে তুরস্ক থেকে। লোকসানের মুখে পড়ে হতাশ করছে ব্যবসায়ীরা। ছাড়পত্র প্রদানকারী প্রতিষ্ঠান সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছে, এই কারসাজি খতিয়ে দেখবেন তারা। এদিকে দেশের বাজার দাপিয়ে বেড়াচ্ছে দেশি পেঁয়াজ। দাম পেয়ে খুশি চাষিরাও। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়াজয়ের প্রতিবেদন। দেশের বাজারে সংকট থাকায় ব্যাপকভাবে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। সম্প্রতি তুরস্ক থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আসা বিপুল পরিমাণ পেঁয়াজের বস্তায় মিলেছে বড় বড় পাথর। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে যেয়ে দেখা যায় 25 কেজির এক বস্তা পেঁয়াজে পাওয়া যাচ্ছে 12 কেজির বেশি পাথর। তুরস্ক যে মালগুলো আসছে, এই মালের প্রতি বস্তার ভিতরে সর্বোচ্চ 24 কেজি পর্যন্ত পাথর পাওয়া গেছে, সর্বনিম্ন 2 কেজি 3 কেজি এইভাবে। সমুদ্র বন্দর কর্তৃপক্ষ বলছে, এই কারসাজির বিষয়ে খতিয়ে দেখছেন তারা। আমরা শুনলাম, এখন আমরা এটা দেখব। তবে বাজারে কি হচ্ছে না হচ্ছে এতটুকু তদারকি করার আমাদের ক্যাপাসিটি নেই। মেইনলি মার্কেটিংয়ে যারা আছে তারা এটা দেখবে। তবে পাইকারি ও খুচরা বাজারে এখন দখলে আছে দেশি পেঁয়াজের, বলছেন ব্যবসায়ীরা। বর্তমানে মেহেরপুরি পেঁয়াজও বাংলাদেশি পেঁয়াজ, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া এগুলো বাংলাদেশি পেঁয়াজ। বাজার এখন দেশি পেঁয়াজে মানে পুরা দখলেই দেশি পেঁয়াজ, দাপুটের সাথে বলা যায়। চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারিতে 35 থেকে 40 টাকা কেজি দরে, আর খুচরা বাজারে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস চাঁদপুরের পদ্মা মেঘনা নদী সহ দেশের 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। কর্মসূচি সফল করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। তবে অভিযানের এই সময় সরকারি সহযোগিতা আরও বাড়ানোর দাবি করেছেন জেলেরা। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুরের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরা নিষেধ। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2006 সাল থেকে এই কর্মসূচি চলে আসছে। মৎস্য বিভাগ বলছে, প্রতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জাটকা ধরার মৌসুম হলেও মার্চ এবং এপ্রিলে সর্বোচ্চ 60 থেকে 70 ভাগ জাটকা ধরা পড়ে। তাই জাটকা ইলিশের 5টি প্রধান বিচরণ ক্ষেত্র
পদ্মা ও মেঘনা, শাহবাজপুর চ্যানেল, তেঁতুলিয়া নদী ও আন্দারমানিক নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কর্মসূচি সফল করতে প্রচারণা সহ জেলেদের বিভিন্ন সহায়তার কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। 8টি টিম রাতে দিনে 24 ঘন্টা আমরা রাতে নদীতে অবস্থান করব। তবে জেলেরা বলছেন মাছ ধরাই তাদের উপার্জনের একমাত্র মাধ্যম, তাই সরকারি সহায়তা না বাড়ালে জীবনের প্রয়োজনে নদীতে না নেমে উপায় থাকবে না তাদের। আমরা অভিযান পালন করতেছি, কিন্তু ঠিকমতো আমাদের খাদ্য বস্ত্র কিছুই পাই না। সরকার যেই অনুসারে আমাদেরকে চাল দেয়, আসলে এই চালে কিছু হয় না। অভয়াশ্রম চলাকালে প্রথমবার কেউ নদীতে জাল ফেললে 1 মাস থেকে সর্বোচ্চ 6 মাস সশ্রম কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা এবং পরবর্তী প্রতিবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে 2 মাস থেকে 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানার বিধান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আপনার কাছে জানতে চাইব, ইলিশ রক্ষার অভিযান সফল করতে আসলে কি কি ধরনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়, আর সেই সাথে জেলেরা কি বলছেন, তাদের কি পরিমাণ সহযোগিতা চাই? ধন্যবাদ আফরিন। যেমনটি আপনি সংবাদে বলছিলেন, আসলে যে জাটকা সহ সব ধরনের মাছ বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্য কিন্তু সরকার পহেলা মাস থেকে 2 মাস দেশের যে 6টি অভয়াশ্রমের মধ্যে 5টি অভয়াশ্রমে 2 মাস নিষেধাজ্ঞা জারি করেছে এবং তার অংশ হিসেবে গতকাল রাত থেকে আমরা দেখছি যে এখানকার যে মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ নৌ পুলিশ, কোস্টগার্ড সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা অভিযান চালাচ্ছে। দুপুর পর্যন্ত আমার কাছে সবশেষ খবর রয়েছে বরিশালে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে বিপুল পরিমাণ উদ্ধারকৃত জাল সেটি আগুনে পুড়ে ফেলা হয়েছে। আসলে এই যে সরকারের যে নিষেধাজ্ঞা বাস্তবায়নে যে কি কার্যক্রম রয়েছে সেটি জানবো বরিশালের মৎস্য কর্মকর্তা ইলিশ জনাব বিমল চন্দ্র দাসের কাছ থেকে। জনাব বিমল চন্দ্র দাস, 2 মাসের নিষেধাজ্ঞা কার্যকরে আসলে কি কি ব্যবস্থা রয়েছে সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে ইলিশ সহ জাটকা কি বড় হওয়ার জন্য, ইলিশ সহ অন্যান্য মাছকে বড় হওয়ার জন্য বাংলাদেশে সরকার 6টি অভয়াশ্রম বাস্তবায়ন করে থাকে। অভয়াশ্রম অর্থাৎ মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকে। তার মধ্যে একটি অলরেডি শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি এই 3 মাস মৎস্য আন্দারমানিক নদী ওইটা শেষ হয়ে গেছে। আর বাকি পাঁচটি অভয়াশ্রম এখন আজকে থেকে অর্থাৎ পহেলা মাস থেকে 30 এপ্রিল এই 2 মাস টোটালি মাছ ধরা বন্ধ থাকবে। আসলে আপনি বলেছি পূর্বেই যে আমাদের জাটকা শহর যে যারা মাছ শিকার করতে পারছে না জেলেদের জন্য কি ব্যবস্থা রয়েছে? আপনারা জানেন যে আমাদের এই যে জাটকা সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকার কারণে আমাদের মাননীয় কৃষি বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই জেলেদেরকে প্রণোদনা হিসাবে প্রতি মাসে 40 কেজি হারে প্রতি পরিবারকে চাউল দেওয়া হয়। তারই অংশ হিসাবে আমরা অলরেডি মৎস্য অধিদপ্তর সেটা দিচ্ছে। 2 মাসের জন্য অলরেডি চাল বরাদ্দ হয়েছে। আমরা জেলেদেরকে বরিশাল জেলা হাতে সময় নেই। এই ছিল বরিশাল থেকে ফিরছি আপনার কাছে। রাহাত, আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ 24 দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। কলেজ কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদ ও মাইগ্রেশনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে রংপুর বুড়িরহাট সড়কের নর্দার্ন মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে প্রতারণার মাধ্যমে তাদের শিক্ষা জীবন ধ্বংস করেছে কর্তৃপক্ষ। হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই সমস্যা নিরসনে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুধু ঢাকা নয়, চট্টগ্রামে বেড়েছে মশার উৎপাত। নগরবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু মেয়রদের প্রথম শর্তই থাকে বা তাদের ভোট আদায়ের যেই জনপ্রতিশ্রুতি সেটাই থাকে মশক নিধন এবং পরিবেশ রক্ষা। তো সেক্ষেত্রে আসলে মশক নিধনে সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাগুলো কি ধরনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামে?
ধন্যবাদ আফরিন। আপনি যেমনটি বলছিলেন সাম্প্রতিক সময়ে নির্বাচন হয়ে গেল, দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচনের প্রতিশ্রুতি ছিল এক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা, মশা নিধন একটা বড় প্রকল্প হাতে নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই কার্যক্রম শুরু হয়নি। তাই স্থানীয়রা মশার উপদ্রবে কিন্তু অতিষ্ঠ। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা স্তূপ জমেছে। এটি একটি খাল ছিল, এই খালে এত পরিমাণ ময়লা আবর্জনা জমেছে যার কারণে মশার উপদ্রব দিন দিন বাড়ছে। স্থানীয়দের অভিযোগ এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধনের জন্য কার্যকর কোনো ভূমিকা রাখেনি। যারা স্থানীয় ব্যবসা বাণিজ্য এইভাবে মশা সাজিয়ে বসেছেন, দিনের বেলাও পর্যন্ত তারা মশার কামড়ে অতিষ্ঠ আছে। কেমন মশা উপদ্রব বেড়েছে আপনাদের এলাকায়? বুঝি নাই হ্যাঁ, আমাদের আমরা এখন দিনের বেলাও মশারি টাকিয়েও আমরা নিস্তার নেই। মশার উপদ্রব, তারপরে আবর্জনা, এই স্তূপ, খাল, গন্ধ সব মিলিয়ে আমরা এলাকায় খুব নাজেহাল অবস্থায় আছি। আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমরা রাত্রে এসেও আমরা মশার কয়েল টাকিয়ে আমরা কোনো নিস্তার নেই। এই নিস্তার থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পেতে চাই। যথাযথ কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সাথে মেয়র মহোদয়ও দৃষ্টি আকর্ষণ করছি। অত্র ওয়ার্ডের যে কাউন্সিলর, নবনির্বাচিত কাউন্সিলর হয়েছে, ওনারা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মধ্যে দিয়ে যেন আমরা এলাকাবাসী সুস্থভাবে থাকতে পারি, জীবনযাপন করতে পারি। ধন্যবাদ। আপনি একজন স্থানীয় ব্যবসায়ী, আপনি বলছিলেন মশার কামড়ে দিনের বেলাও আপনারা থাকতে পারছেন না, কেমন উপদ্রব বেড়েছে? প্রচুর পরিমাণ মশা, এই বলার বাইরে। দিনেও বসতে পারতেছি না আমরা। সিটি কর্পোরেশন থেকে কি মশক নিধনের কোনো ওষুধ ছিটিয়েছে? ওষুধ হালকা করে সিট ছিল এখানে, কয়েকদিন সিট ছিল, এখন আবার আপাতত কয়েকদিন বন্ধ, 2-1 দিন বন্ধ। আগে খুরশেদ আলম থাকা অবস্থায় ছিটিয়েছিল, এখন তো নতুন মেয়র হওয়ার পর কিছুদিন আগে নতুন মেয়রে আপনার একদিন সিট ছিল, এরপরে আর দেখা। ধন্যবাদ আপনাকে। আফরিন শুনছিলেন, তারা জানাচ্ছিলেন যে দক্ষিণ বাকুলিয়ার মানুষ মশার উপদ্রবে এতটা অতিষ্ঠ যার কারণে তারা সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করছেন, তিনি যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, এই মশা নিধন প্রকল্প যেন দ্রুত তারা শুরু করেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আফরিন। মোমো, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে মশার উপদ্রব সম্পর্কে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন এবং সেখানকার জনজীবনের অবস্থা তুলে ধরছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। নিউজ 24 দেশ সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। 2 মাস বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের চা বাগানগুলোতে আজ থেকে শুরু হয়েছে কাঁচা চা পাতা সংগ্রহ। এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। এবারে জেলায় 1 কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে চা বোর্ড। সরকার হায়দারের তথ্য যেটা ডেস্ক রিপোর্ট। 2 মাস বন্ধের পর দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় সহ রংপুর অঞ্চলের সমতল ভূমির চা বাগানগুলোতে শুরু হয়েছে চা পাতা সংগ্রহ। পঞ্চগড়ের 12টি কারখানাও একই সঙ্গে উৎপাদন শুরু করেছে। 4,50 লাখ কেজি কাঁচা চা পাতা সংগ্রহের লক্ষ্য রয়েছে এবার। তবে কাঁচা চা পাতা ক্রয় মূল্য এখনও নির্ধারণ করেনি চা বোর্ডের ক্রয় কমিটি, তাই মূল্য নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত বাগান মালিকেরা। মার্চের 1 তারিখ আজ সব ফ্যাক্টরিগুলোই আজ খুলবে এবং আমরা সবাই আজকে থেকেই পাতা দেওয়া শুরু করবো আর কি। চাষিরা গতবারে বিক্রি করছি 25 টাকা, 26 টাকা, 18 টাকা বিক্রি করছি, 14 টাকাও বিক্রি করছি, তেমন লাভবান হয়নি। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যেন এই চা কাঁচা পাতার দাম একটু বৃদ্ধি করে। তবে কারখানাগুলোকে আগে নির্ধারিত মূল্যেই চা পাতা কেনার নির্দেশনা দিয়েছে বোর্ড। এখন যেহেতু নতুন পাতা আসতেছে এবং আগের মূল্যেই এই কাঁচা পাতা ক্রয় বিক্রয় করবে এবং চাষিরা যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে চা বোর্ডের সবসময় তদারকি থাকবে। উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় 10টি নিবন্ধিত, 17টি অনিবন্ধিত বড় চা বাগান এবং 7,310টি ক্ষুদ্র চা বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোগ প্রতিষেধক, পুষ্টি সমৃদ্ধ খাটো জাতের বাড়ি সূর্যমুখী 3 ফুল চাষ করে কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরে এ জাতের সূর্যমুখী ফুল চাষের সম্ভাবনা কেমন দেখছেন, কি বলছেন কৃষক এবং গবেষকরা?
আমি তো এখানে এসে কাজ করি না। রিপন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? যশোরে আসলে এই যে সূর্যমুখী ফুলের চাষ, এটা সম্ভাবনা কেমন দেখছেন? কৃষক এবং গবেষণা কেন্দ্রের যারা কর্মকর্তারা আছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি সেই খাটো জাত যে জাতটি রয়েছে, এই জাতের অনেক গুণাগুণ রয়েছে। তো এই বিষয়ে কথা বলতে আমার সাথে একজন কৃষি গবেষক রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে খাটো জাতটি দেখছি আমরা, এর কি সুবিধা রয়েছে? যে আসলে আপনি বলছিলেন যে আমাদের এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে সর্বশেষ উদ্ভাবিত বাড়ি সূর্যমুখী 3 এটি অনেক গুণে গুণান্বিত। বিশেষ করে আমরা জানি যে পৃথিবীর সর্বোচ্চ তেল আছে অলিভ অয়েল, তারপর আছে কর্ন অয়েল, অর্থাৎ ভুট্টা থেকে হয়। 3 নম্বর তেল আছে সূর্যমুখী তেল। এই সূর্যমুখী তেলের অনেক গুণাগুণ। এটা আমরা জানি যে আমাদের আজকাল যে হার্টের যে একটা প্রবলেম, অর্থাৎ হার্ট ব্লক হয়ে যাওয়া, যেটা যে আমাদের আনস্যাচুরেটেড যে তেল, সেই তেল থাকলে এটা হয়। কিন্তু আমাদের এই সূর্যমুখী তেল ওমেগা 3 ফ্যাটি আছে, যেটা আছে আনস্যাচুরেটেড তেল, অর্থাৎ এইটা থাকলে আমাদের যে হার্টের যে লাইনটা আর কি, অর্থাৎ রক্তের যে লাইন, এই লাইনে কোলেস্টেরল জমবে না, লাইনটা ব্লক হবে না। সেই জন্য সবাই, ডাক্তার থেকে শুরু করে সকল স্বাস্থ্য সচেতন ব্যক্তি বলে যে আমরা এই সূর্যমুখী তেল খাওয়ার জন্য। পাশাপাশি এই সূর্যমুখী তেলে অনেক কিছু উপাদান আছে, যেগুলো বলা হচ্ছে যে আপনার ভিটামিন ই, অর্থাৎ টোকোফেরল। ধন্যবাদ আপনাকে। তো এই সূর্যমুখী শুনছিলেন অনেক গুণাগুণ রয়েছে। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। রিপন, ধন্যবাদ আপনাকে। নিউজ 24 দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ধান ও আম ছেড়ে কৃষকরা এখন ঝুঁকেছেন মাল্টা চাষে। জেলার পোরশার বরেন্দ্র ভূমিতে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন ওবায়দুল্লাহ শাহ নামে এক কৃষক। অধিক লাভজনক হওয়ায় তাকে অনুসরণ করে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন মাল্টা চাষে। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নওগাঁর বরেন্দ্র ভূমি অধ্যুষিত পোরশা উপজেলা। এখানকার উঁচু নিচু জমিতে পানি ধরে রাখা খুবই কঠিন, তাই ধান চাষে আগ্রহ হারিয়ে এসব এলাকার কৃষক এখন আমবাগান আর মাল্টা চাষে ঝুঁকছেন। পোরশা উপজেলার তেঁতুলিয়া গ্রামের শৌখিন চাষি ওবায়দুল্লাহ শাহ তার নিজস্ব 55 বিঘা জমিতে গড়ে তুলেছেন মাল্টা, বিভিন্ন প্রজাতির আম এবং পেয়ারার বাগান। এর মধ্যে প্রায় 18 বিঘা জমিতে গড়ে তুলেছেন মাল্টা বাগান। ফলনও হয়েছে ব্যাপক। এই বছর আমি আশা করতেছি একটা গাছে 40 কেজি, 50 কেজি, 60 কেজি এইভাবে পাবো। গত বছর মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা চাইছিলাম, এবার আশা করি তার থেকে 3 ডবল আমি পাবো। ওবায়দুল্লাহ শাহের মাল্টা চাষের সফলতা দেখে এলাকার অনেক চাষি তাদের জমিতে মাল্টা চাষ শুরু করেছেন। সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি, আমিও সামনে করার জন্য একটা উদ্যোগ হয়েছে আর 5 বিঘা টার্গেটে নিছি। প্রথমত ওনার সহযোগিতায় আমি মাল্টা চাষে আগায় যাব ইনশাআল্লাহ। বাগানে কাজ করে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকেরই। আমরা এখানে দিন মজুরি করতেছি, সবাই পাট চাকর নিয়ে, আমি পাটের সর্দার হিসেবে কাজ করতেছি। সারাটা দিন কাজ করি, 10টা মানুষ কাজ করি, তারপরে এই কাজ করে আমরা 10টা মানুষ বাড়ির পরিবার আমি সংসার চালাই। বরেন্দ্র অধ্যুষিত এসব উঁচু জমিতে মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে জানিয়ে মাল্টা চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। প্রায় 100 হেক্টর জমিতে এই মাল্টা চাষ হচ্ছে। আমরা কৃষকদের নিকট সম্প্রসারণ করে আসছি যেন সামনের দিনে কৃষকরা বেশি থেকে বেশি লাভবান। কৃষি বিভাগ বলছে মাল্টা চাষকে জনপ্রিয় করা গেলে একদিকে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, অন্যদিকে পুষ্টিকর এ ফল আমদানি নির্ভরতা কমবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এর মধ্য দিয়ে শেষ করছে নিউজ 24 দেশ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।